সেটা কিন্তু প্রমাণিত। আমাদের বক্তৃতা দিয়ে বলা দরকার হয় না। জামাত ইসলামী যতগুলো অভিযোগ রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে জামাতের বিরুদ্ধে অন্যায়ভাবে ফাঁসির কাছে ঝুলিয়ে খুন করা হয়েছে, সবটাই ছিল ভিত্তিহীন, আদালতে স্পষ্ট হয়। আমি জামাত সম্পর্কে একটা কথা বলবো আর কি, সকলের দৃষ্টি জামাতের সত্য পরিচিতি, এর মধ্যে চুম্বক কয়েকটা কথা লেখা আছে। প্রথম কথাটা হলো জামাত ইসলামী ইসলামিক জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা। ইসলামিক জ্ঞান চর্চার এই নিখুঁত পরিকল্পনা, এটা আমাদের নিজস্ব কোন ধ্যান ধারণার ভিত্তিতে নয়, সেটা আল্লাহ আলামিন দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, দুনিয়ার মানুষের শান্তির জন্য জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে খোদাই আসমানি বিধান পাঠিয়েছিলেন, সেই বিধানের ভিত্তিতে যে জ্ঞান, সেই জ্ঞান চর্চা এক নিখুঁত পরিকল্পনা হচ্ছে আমাদের। দ্বিতীয় কথাটা লেখা আছে উন্নত চরিত্র গঠনের এক মূলভূত সম্পর্ক। আপনারা জানেন, আমি কাউকে মেনশন করি কথা বলবো না, আমি বলতে চাই আমরা যা বলি করি কিন্তু তার উল্টা না, সকল ক্ষেত্রে। এখন গণতন্ত্রের জন্য অনেক বড় বড় কথা বলি, কিন্তু নিজের কাছে কিন্তু গণতন্ত্র, নিজের দলে গণতন্ত্র আর কি মাত্র সত্য। জামাত ইসলামী আপনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত হয় 3 বছর, প্রতি 3 বছর অন্তর নির্বাচিত সদস্যদের ভোটে, সরাসরি ভোটে। সদস্য মানে এরকম, তাদের সরাসরি ভোটে জামাত ইসলামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ 3 বছরের জন্য নির্বাচিত। এরপরে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন প্রত্যেকটা শাখায় 2 বছরের জন্য সদস্যদের ভোটে এরকম যে কথাটা এখানে লেখা আছে উন্নত চরিত্র গঠন এক মজবুত সংগঠন। চরিত্র কিন্তু আমাদের নাই, বলি একটা করি একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চরিত্রের ভিত্তিতে মক্কা থেকে মদিনায় হিজরত যে সোনালী যুগের সূচনা করেছিলেন, একটা রাষ্ট্র ব্যবস্থা দুনিয়ার মানুষকে উপহার দিয়েছিলেন, সেটা কিন্তু এক কোরআনী চরিত্রের মাধ্যমে। আসমানি কিতাব কোরআনের নির্দেশ অনুযায়ী চরিত্র মানুষের যে চরিত্র হওয়া দরকার, সেই চরিত্রের ভিত্তিতে একটা সংগঠন তৈরি করেছিলেন, তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। সুন্দর একটা চরিত্র তাদের উপহার দেওয়া হয়েছিল, গঠন করা হয়েছিল। সেই চরিত্রের ভিত্তিতে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে মূলত সোনালী যুগ বলা হয় ইতিহাসে। যদিও ইতিহাস থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর জামাতের বৈশিষ্ট্য হচ্ছে জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত 22-23 সাল থেকে শুরু করে যতগুলো দুর্যোগে আক্রান্ত হয়েছে বাংলাদেশ, প্রত্যেকটা দুর্যোগে মোকাবেলা জামাত ইসলামীর আমির জামাত একটা শফিকুর রহমান সাহেব সরাসরি ময়দানে সক্রিয়ভাবে দলবল সহ মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এটা আমার মুখের কথা নয়, পেপার পত্র পত্রিকা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই যে জনসেবামূলক কর্মসূচির নাম হল 4 নম্বর হল জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন। গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, গণতন্ত্র যার ভোট আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই নীতিতে জামাত ইসলামী বিশ্বাস করে। এই নীতিটা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। কথা কি সত্য? কি কথা সত্য না? 15 বছরে কটা নির্বাচন হয়েছে, ভোট দেওয়া লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভাই এখানে আছে তারা কোন সময় ভোট দেয়নি, ভোটার হয় না, এর আছে কেউ এখানে দেখা যায় বলে হয়ে থাকে আলহামদুলিল্লাহ। না হইলে আপনাদের জন্য একটা শুভ কাল, শুভ সময়, একটা নিকটবর্তী আছে, আপনারা ভোটার হবেন,
আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবেন। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার এবং একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দিবেন, এটা কিন্তু আমরা বিশ্বাস করি। তাড়াহুড়ার প্রয়োজন আমরা ভোট করি না। ফ্রেশ পরিবেশ সৃষ্টি হবে, ভোটের সুযোগ আসবে, রোডম্যাপ আসবে, সেই সময় আমরা আপনার নির্বাচন কমিশন গঠিত হয়েছে, অর্থাৎ নির্বাচনী কার্যক্রম কিন্তু প্র্যাকটিক্যালি অফিসিয়ালি শুরু হয়ে গেছে। এখন এই নির্বাচন কমিশনের মাধ্যমে কি হবে, আপনার ভোটার করতে হবে, যারা ভোটার হয় নাই তাদের ভোট করতে হবে, যারা মারা গেছে তাদেরকে বাদ দিতে হবে। এই যে ভোটার ব্যবস্থা নাই, জামাত ইসলামী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে পেশ করব। দ্বিতীয় কথা যেটা বলছে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আনবে মূলত পুলিশ বাহিনী। পুলিশ ইনঅ্যাক্টিভ, এটা আমরা বলছি। পুলিশ তো ইনঅ্যাক্টিভ থাকবেই, এটা স্বাভাবিক কথা। তারা যা করেছে, তারা তো মানুষ, তারা তো রোবট হতো, এর একটা কথা ছিল। তাদের মনে ভয় আছে না? আমরা এই জনসাধারণের সাথে, ছাত্র সমাজের সাথে, শ্রমিকদের সাথে, সাংবাদিকদের সাথে আমরা যে আচরণ করেছি, আমরা আত্মপরিচয় নিয়ে কি করে ময়দানে অবতীর্ণ হই, সমর্থিত, এই ভয় তাদের দিলে আসে। আমরা যতই কথা বলি না কেন, ভয় তাদের ভিতরে আসে, তাদেরকে আনার চেষ্টা করছে। আপনারা এটা জানেন কিনা জানি না, শরীয়তপুরে ডিসি সাহেব এসপি বাংলোতে অবস্থান করত, নিজামুদ্দিন সাহেব, ওনারা ওই কয়দিন, অর্থাৎ আমরা এখানে একটা নাগরিক কমিটি গঠন করার পরে তাদেরকে আপনার এসকর্ট করে আমরা তাদেরকে ওখান থেকে বের করে ডিসি অফিসে নিয়ে আসছি। এরপরে আমরা যাতায়াত শুরু করেছি। এই অবস্থা কিছুটা তো পরিবর্তন আসছে। আমরা আশা করি যে পুলিশ প্রশাসনের পুরাটাই একটা সংস্কার হবে। এই সংস্কারের মাধ্যমে তাদের মনোবল সৃষ্টি হবে, তারা তার যে দায়িত্ব, সে দায়িত্ব তারা সুন্দরভাবে সঠিকভাবে পালন করার অনুকূল পরিবেশ পাবে। আমরাও তাদের প্রয়োজনীয় সহযোগিতা করব। ধন্যবাদ। এবার সাংবাদিক সময় ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক সাংবাদিকদের নিয়ে চা চক্রের অনুষ্ঠানে মধ্যমণি আমাদের সকলের পরিচিত, একেবারে ছোটবেলা থেকে যাকে আমরা কি বলবো, মাওলানা খলিলুর রহমান নামেই চিনতাম। কারণ আমার বাবাও দেখেছি, নিয়েও চিনবেন, আমার বাবাকে ভালোভাবেই মনে আছে। তো এই যে তাদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, হয়তো তার বয়সের কারণে হয়তো অনেকটা মনে না রাখা অনেক সময়, এটা আসলে দোষের কিছু না। আমি দেখেছি প্রত্যেকটা প্রোগ্রামে তিনি থাকেন এবং তার শারীরিক অসুস্থতা নিয়েও সে কথা বলেন। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এছাড়া মকবুল ভাই রয়েছেন, যাকে আমরা সাংবাদিক হিসেবেই বলবো। পাশাপাশি আরো অনেক শরীয়তপুরের জামাত ইসলাম সহ তাদের নেতা কর্মীরা রয়েছেন সিনিয়র সাংবাদিক বৃন্দ অনেক, বিশেষ করে এখানে হাবিব ভাই আছেন, আবুল ভাই আছেন, আমাদের খলিল ভাই আছেন এবং এছাড়াও অনেকেই এখানে রয়েছেন। আসলে আমি নিজের অভিজ্ঞতা, আমি এই জামাত ইসলামী বাংলাদেশ যেটা বলা হয়েছে, সেটা শরীয়তপুর জেলা শাখার যে অফিসটি ছিল তার অত্যন্ত কাছের, অর্থাৎ আমার বাড়িটা কিন্তু একেবারে যেহেতু উপজেলার সাথে, আর রবীন্দ্রের বাড়ির সাথে একবারে অফিসটা ছিল। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি জানি না, আমার মনে হয় জামাত ইসলামের সবচেয়ে সুসময়টাই এখন যাচ্ছে। আমার জীবনে আমি দুঃসময় দেখছি পুরোটা, একেবারে পুরোটাই। যখন যারাই ক্ষমতা থাকছে তাদেরকে আমি দেখছি, মনে হইলো যে আমার কাছে ভুল হইতে পারে, আমাকে মাফ করবেন, মনে হয়েছে তারা ব্যবহারই করছে তাদের, যেই দলই বলেন। আমার কাছে মনে হয়েছে, আমি সেই সময় রাজনীতির জন্য কি বুঝতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের এরকম। তবে তখন মনে আছে মাহবুব ভাই ছিলেন এসডিওর যে নির্বাহী পরিচালক, আমরা কিন্তু বুঝতাম আর না বুঝতাম ওই রকমই আমাদের বলতো কি যে ইসরায়েল এক জায়গায় যাইতে হবে, কিন্তু ওখানে কি আমাদের প্রোগ্রাম না কার প্রোগ্রাম ওটা চিন্তা করতাম না। মাহবুব ভাই বলছে চলে গেছে। বাসার পাশে তাদের সাথে খারাপ সম্পর্ক, তাদের সাথে গ্যাঞ্জাম, মারামারি, এবং সর্বশেষ যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে যেদিন জামাত ইসলামের অফিসটা ভাঙে, একেবারে সর্বশেষ সেই দিন তো একটা
মানে কি বলবো, এটাকে বলা যায় একটা যুদ্ধ ক্ষেত্র। কে কোথায় পালাবে, কি অবস্থা, তার মধ্যে আমরা এখানে ছিলাম। এর মধ্যে বেশ কয়েকজন পাশেই জানেন যে আমার শ্বশুর বাড়ি ওখানে, সেও একজন জামাত ইসলামের লোক। তার বাড়ির খাটের তলায় 5-6 জন যায় ঢুকছে। ঢোকার পরে ওইখানে খুঁজতে গেছে, তারপরে বলছে না এখানে কোনো লোক নাই। তাই যারা আবার করতে গেছে তাদের যেহেতু শহরে থাকি, তাদের সাথে সম্পর্ক ছিল কারণে তারা আর ওখানে খুঁজতে যায়নি। প্রায় 2-3 ঘন্টা পর তারা ওখান থেকে বেরিয়েছে। একটা জায়গায় স্বাভাবিকভাবে যদি আমরা শুয়েও থাকি তাহলে কিন্তু সোজাও আমরা 3 ঘন্টা কেউ শুয়ে থাকতে পারি না। আর সেখানে তারা খাটের নিচে 7-8 জন লোক, যেখানে 3 জন ঢোকার সুযোগ নেই, এরকম বিভিন্ন যেখানে পারছে। বেরোনোর পরে দেখছি যে তারা এক জায়গায় বসে থাকি, ওই 2-3 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টায় তারা অসুস্থ হয়ে পড়ছে। এবং আমরা আরো দেখছি পিছনে একটা পুকুর আছে, কেউ চিনেন কিনা আমি জানি না। ওই পুকুরটার ভিতরে অনেক জামাত ইসলামের লোকজন প্রাণ বাঁচানোর জন্য ওই পুকুরে ফালায় পড়ছে। কিন্তু তখন আমরা ওখানে দাঁড়াই দেখছি, কিছু করার ছিল না। চারোদিক থেকে আসে, মাঝখানে চারোদিক থেকে তাকে ইট মারতেছে, তার মাথা ভেসে যেতেছে, তার রক্ত আমরা পানির ভিতর দেখতেছি, কিন্তু আসলে মানে তার কিছু করার নেই। এই যে চোখের সামনে এটা ছিল সর্বশেষ। এরপর আর ওখানে অফিস আর করতে পারে নাই, ওই দিন ছিল শেষ। এবং অফিস ভাঙচুর সহ আগুন ধরায় নাই, আমার যতটুকু মনে আছে আগুন ধরাইছিল না, কিন্তু কিছু রাখছিল না। এবং আমি যতটুকু জানি এই জামাত ইসলামের একজন নরমাল একজন সদস্য হইতে গেলেও তাকে কি করতে হয়। আমার এক বন্ধু আছে, নাম বললাম না, সে জামাত ইসলাম অর্থাৎ একজন সদস্য হইতে গেছে। সদস্য হওয়ার জন্য তাকে 6 মাসের একটা কোর্স ধরাই দিচ্ছে। 6 মাসের কোর্সটা হচ্ছে এরকম যে আপনাকে 6 মাস যে আপনি জামাতের একজন সদস্য হবেন, সেজন্য 6 মাস তাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবং সেই ফর্ম ফিল আপটা করার ক্ষেত্রে ওটার ভিতরে অনেক ক্যাটাগরি আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, বাবা মায়ের খেদমত করেন কিনা, এই যে কতগুলো বিষয় থাকে। আসলে একটা মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ না পড়ে কি আমি লিখতে পারি যে আমি নামাজ পড়ছি? আমি কি বাবা মার খেদমত না করে কি আমি লিখতে পারি আমি আজকে কয়টা ভালো কাজ করছি? এই ধরনের 3 মাস পর্যন্ত ওই ফর্ম ফিল আপ করে এক সময় অধৈর্য হয়ে গেছে। অধৈর্য হয়ে যাওয়ার পর সে আর সদস্য হইতে পারে না। তার ছোট ভাই কিন্তু একজন সদস্য। তার মানে কি, এটা নিশ্চয়ই সুসংগঠিত বলেই কিন্তু আসলে এটা সম্ভব হয়েছে। আমার একটাই কথা ছিল, আমি তাদের সবসময় দুঃসময়টা দেখছি, আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে সুসময়। এই সুসময়টাকে কাজে লাগিয়ে, যেহেতু আমাদের এখানে সাংবাদিকের সংখ্যাই বেশি এবং মকবুল ভাইয়ের মতন একজন লোক যেখানে রয়েছেন এবং পাশাপাশি এতগুলো সাংবাদিকরা রয়েছেন, আমরা আশা করব আপনাদের এই একটা বড় বাংলাদেশের একটি বড় সংগঠন, এই সংগঠনের মাধ্যমে নিশ্চয়ই আমাদের শরীয়তপুর জেলার সাংবাদিকদের কল্যাণের জন্য যা করণীয় সেটা আপনি করবেন, আপনারা করবেন, এটাই থাকবে আমাদের দাবি। সেজন্য আপনাদের কি করণীয় থাকতে পারে সেটা আমাদেরকে একটু জানালে আমি খুশি হব। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের ডিএমপি সাহেবকে, গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এক হিসাবে ইতিহাসে বলে দিলেন আমার সম্পর্কে। আমরা সময় আসলে তো কম, সংক্ষিপ্ত সময়ের কথা শেষ করতে হবে। জানার কথা ছিল যে প্রশ্ন থাকলে আছে কেন কিন্তু বলছিলাম তো, এখন আর কে কথা বলতে চান আমার সামনে? এদিকে তো আছে না, আবুল ভাই আচ্ছা, আমাদের আবুল ভাই মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আজকের সাংবাদিকদের নিয়ে শ্বাসচক্র অনুষ্ঠানের সম্মানিত নেতা, আমার অত্যন্ত প্রিয় ভাজন জামাত ইসলামের সাবেক আমির জনাব মাওলানা খলিলুর রহমান সাহেব, উপস্থিত আছেন আমার পেশায় শিক্ষা গুরু, বিএনপির অন্যতম নেতা, আগামী দিনে পালং জাজিরা কান্ডারি জনাব মুজিবুর রহমান মারফত, উপস্থিত আছেন জামাতের মজলিসের শুরা সদস্য জনাব সাংবাদিক মকবুল হোসেন, উপস্থিত আছেন দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপস্থিত আছেন আবুল বাশার, রবিন, রব্বানি, তারপরে আব্দুল আজিজ শিশির, মাহবুব সহ অনেকেই। সবার নাম না বললে কেউ বেজার হবেন না, কারণ অনেকের নামে আমাকে বলতে হয়। সাংবাদিক এখানে 50 জনের মতো আছেন।
আমার সহকর্মী সকলকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রীবৃদ্ধি করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা খলিলুর রহমান সাহেব তার বক্তব্যের শুরুতে বলেছেন জামাত সম্পর্কে যদি কেউ কিছু বলার থাকে বলেন। আমি ছোটবেলা থেকেই জামাত ইসলামী বাংলাদেশ সম্পর্কে জানতাম, কিন্তু এখন আপনারা নতুন নাম দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। শুরু থেকে আমার জীবনের রাজনীতিক ছাত্র দল যখন আমি করি সেখান থেকে জানতাম জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী একটা শক্তির অংশ, সেই হিসাবে আমরা জামাত ইসলামকে দেখেছি। জামাতের আমি মাওলানা খলিলুর রহমান সাহেব থেকে ভালো করে জানি, এরপর মাওলানা আবুল কালাম সাহেব দেখেছি, জামাতের আমির দেখেছি, মুজিবুর রহমান সাহেবকে আমির, এখন জামাতের আমির খলিল ভাই জামাতা হাশিমি সাহেব। এই চারজনের কথা আমার ভালো মনে আছে। জামাতের বিএনপির সাথে 4 জন ঐক্য জোটের সময় কিছুটা স্বস্তি পেলেও বিএনপি ক্ষমতা হারানোর পরে জামাত নিষ্পেষিত, নির্যাতিত, নিগৃহীতই ছিল সমাজে। জামাত বাংলাদেশের বিএনপির পরে সংগঠন হলেও তারা যারা আমাদের বতীর সরকার তারা কিন্তু তাদের মাজা নিয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ তারা দেয় নাই, যেটা ইসলামিল বলেছে, সত্যি কথাই বলেছে। দীর্ঘদিন যাবৎ জামাতের উপরে আওয়ামী সন্ত্রাসীদের কোন জোরেই ছিল, তারা পদে পদে তাদেরকে মারধর থেকে শুরু করিয়া কাজে কর্মে, চাকরি বাকরি, অধিকার থেকে তাদের বঞ্চিত করেছে, এটা এই সত্য কথা। অল্প দিনের কথা বলি, গত বছর জামাতের কেন্দ্রীয় একটা কর্মসূচি ছিল, খলিল ভাইও ছিল, মকবুল সাহেবও ছিল সেই মিছিলে। যেহেতু তারা অনুমতি দেয় না আমাদেরকে, সেই কারণে বিএনপিও অনুমতি ছাড়াই কিছু হুটহাট করে কিছু কর্মসূচি পালন করতেন, জামাতও করতেন। ওই দিন সকালবেলা তার একটা মিছিল করিয়া গার্লস স্কুলের দক্ষিণ পাশ দিয়ে তারা যেতেছিল। আওয়ামী যুবলীগের, ছাত্রলীগের কিছু ক্যাডাররা, সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় যায় তাদের হামলা করেছে। একটা পর্যায়ে মকবুল সাহেবকে তারা ধরে ফেলছে, শারীরিকভাবে মারাত্মকভাবে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। খলিল ভাই কোনো কর্মে বৃদ্ধ মানুষ দৌড়ে একটা জায়গা অবস্থান করেছে, সাথে সাথে মুজিবুর রহমান সাহেব তিনি উপস্থিত আছেন। উনি আমার ফোন করে বললো যাও, মকবুলকে কিন্তু ধরে ফেলছে আওয়ামী লীগেরা। খলিল ভাই আমার কাছাকাছি আছে, কি করবো? আমি বললাম যে খলিল ভাইকে লুকিয়ে ফেলেন, আর মকবুলের বিষয়টা আমি দেখতেছি। খলিল ভাই আমি আমার কাছে নাম্বার আছে, আমার কিন্তু তখন হিতাহিত নাই। আমি কিন্তু হাবিবের ঢাকায় ফোন করে খলিল ভাইয়ের নাম্বার নিয়ে তারপর দিকে বললাম যে আপনি সাবধানে থাকেন। সে আমার বললো যে ভাই মকবুলের যে মেরে ফেলায় না, এটা আপনি নিশ্চিত করেন। আমি ওসিরে ফোন করলাম, কয়জন ধরছেন? কৌশল করিয়া জামাতের কয়জন ধরছেন? 2-3 জন ধরছি। আমি বললাম যে এলাকে ভালো না, সাংবাদিক মকবুল আছে, আগে নামটা সাংবাদিক বললাম এই কারণে উনি মেরে ফেলতে যেন ভয় পায়। তাই এইরকম 1বার 2বার না, 100বারও জামাতের উপরে তারা চড়া হয়েছে। আমি যতদূর জানি আক্তার ওসির সময় আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বলে তোমার আমার পিছনে যে শেখ মুজিবের যে একটা মোরাল আছে, এখানে দাঁড়ায় তিনি বলছেন এই ভাষাই কিন্তু সকল ডিসি, এসপি, ওসি, ইউনো সকলে কিন্তু এই ভাষায় তারা কথা বলতেন। তারা মনে করছেন কাল কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, এটাই ছিল তাদের মনের আশা এবং ব্রত ছিল, সেইভাবে কাজ করেছে। সেদিন আমি জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ 17 বছর পরে মাইক ধরার সুযোগ পেয়ে বলছিলাম যে আজকে বুঝি শরীয়তপুরে গণতন্ত্র ফিরে এসেছে। বাংলাদেশে কোনো জায়গায় গণতন্ত্র না থাকলেও শরীয়তপুরে ফিরে আসছে মাননীয় জেলা প্রশাসক। আপনার আহ্বানে বোঝা যাচ্ছে যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, কমিউনিস্ট, সর্বসাধারণ সকলেই কিছু আজকে আমন্ত্রিত হয়েছে। এটা কিন্তু আওয়ামী লীগের আমলে ছিল না। আপনি গণতন্ত্র ফিরে আনছেন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা আপনাদের ল্যান্সপেন্সাররা ছিল, প্রত্যেকেরই ভাবা উচিত ছিল আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও কিন্তু আমাদের জানার বলার অধিকার আমাদের ছিল, কিন্তু জাতীয় প্রোগ্রামগুলোতেও কিন্তু আমাদেরকে দাওয়াত করেনি। বিশেষ করিয়া আমাদের ঈদগাহ ময়দানে নামাজ কয়েকটা সময় কখন হবে, কে জামাত পড়াইব তাও কিন্তু আমরা জানতে পারতাম না। সেখানে আমাদেরকে অন্য সহকর্মীর মাধ্যমে জানতে হইতো যে জামাত কয়টায়। এইভাবে কিন্তু আমাদের নির্যাতিত করেছে। বিশেষ করে আজকে যাদের মুক্তিযোদ্ধাদের দাওয়াত দিয়েছেন, একমাত্র সর্দার নাসিরউদ্দিন কালু ছাড়া
সকলেই কিন্তু আওয়ামী লীগের সমর্থক। একমাত্র নাসিরউদ্দিন কালু বিএনপি সমর্থক এবং নেতা, সেও গত বছর শুধু বোধহয় তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হয়েছে, এর আগে তাকে হইতে দেয় নাই। এইভাবে পদে পদে আমাদেরকে নির্যাতন করেছে, নিগৃহীত করেছে। আমার বড় মেয়েটা যেটা ন্যাশনাল ব্যাংকে চাকরি করে, কমিউনিটি ক্লিনিক আমার মেয়ে বা এই জেলার মধ্যে সেকেন্ড হয়েছে রিটেনে। ভাইবার কালা মুজাম্মেল ভাই বলছে যে বিএনপির মেয়ে না, এটা চাকরি হবে না, এটা নাম পাঠাবে না, সিভিল সার্জন বলছে। এটা তো আমরা যারা বিএনপি করি, জামাত করি, সকলেই। আমার জানার মধ্যে মজিবুর ভাই ছেলেটার বড় এক জায়গায় চড়াও হয়েছিল এই বিএনপি আওয়ামী লীগ সরকারের লোকেরা, এটাও কিন্তু তাকে ফেস করতে হয়েছে। কাউকে কিন্তু বাদ দেয় না। হাবিব কিন্তু জীবনে বলতে পারে না আমি জামাত করি। এই 5 তারিখের পরে, এই প্রতি সরকারের পতন হওয়ার পরে আমি বলে গর্ব করে বলতে পারে আমি জামাত ইসলাম করি, এর আগে বলতে পারে নাই। কারণ হাবিব সেই অবস্থা ছিল না। হাবিব অনুরবাবুরে এদের করার মতন চেক দিয়ে রাখতো যে আওয়ামী লীগ তো আমার ঘরে আছে। এইভাবে তার পত্রিকা চালাইতে হয়েছে, এইভাবে তার জীবনের কাজকর্ম চালাইতে হয়েছে, এইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়েছে। অনেক দুঃখের কথা, অনেক কিছু আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 1 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়া বিএনপি জামাত সহ বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করিয়া জীবন বাজিরা রক্ত দিয়ে তারা এই বাংলাদেশের পুনরায় 5 তারিখে স্বাধীন করেছে। এই স্বাধীনতার মধ্যে দিয়ে মানুষের অধিকার ফিরে পেয়েছে। আজকে জামাত ইসলাম কথা বলতে পারে, আজকে বিএনপি কথা বলতে পারে, আজকে আওয়ামী লীগ কথা বলতে পারে, জাতীয় পার্টি কথা বলতে পারে। এইভাবে কিন্তু আমরা বিগত দিনে আওয়ামী লীগের বাইরে কোনো দলকে কথা বলার সুযোগ দেখিনি, দেখার সুযোগ ছিল না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি মজুর মন্ত্রের শিষ্য হিসাবে এই জেলায় জেলা কর্মরত জেলা প্রশাসক পুলিশ সুপার ছিলেন, চিনি এমন কোন জেলা প্রশাসক ছিল না কারোর সাথে আমার সম্পর্ক খারাপ ছিল, এটা আমি জানি না। কিন্তু দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের আমলে কোন পুলিশ সুপার, কোন জেলা প্রশাসক, কোন ওসিদের সাথে আমার কোনো সখ্যতা ছিল না। তাদের থেকে আমি লুকিয়ে রাখতাম আমার নিজেকে। এই কারণেই যদি আমার সিন নেওয়া যে আমি জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তাইলে আমাকে গ্রেফতার করতে সক্ষম হবে। 28 অক্টোবরের পরে আমি একটানা 4 মাস পালিয়ে থাকছি। আমার নেতা মুজিবুর রহমান মাতবর সাহেবও ঢাকাতে দীর্ঘদিন অবস্থান করেছে। ধরিয়া হালাইলে তার সুযোগ নাই, বাইরেতে তো অনেক সময় লাগবে। আমাদের 2 জন সহকর্মী যারা গ্রেফতার হয়েছে, তারা জুল অমাবস্যা পূর্ণিমার সময় বোঝে মায়ের কাকে বলে। যেমন বিবি বাদল, সিরাজ মোল্লা সহ অনেকেই বলছে যে মায়ের কাকে বলে, কত প্রকার কি কি। এরকম কিন্তু আমরাও বলি। আমার ছেলে আয়না করেছিল 1 মাস 6 দিন, সে মনে করে পৃথিবীতে আরেকবার জন্ম নিয়েছি। আমি কখনো ভাবিনি আমার ছেলেকে ফেরত পাবো। শুধু আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মা মারাই নিষ্পাল ছেলেটাকে তুমি আমার কাছে ভিক্ষা দিয়ে দাও, আমি পবিত্র কাবা শরীফ তওয়াফ করার ব্যবস্থা করবো। আল্লাহ ফেরত দিয়েছে, ভালো আছে। সেই জন্য আমার সাথে সেদিন আমার এই ছেলেকে খোঁজার জন্য একমাত্র সবচেয়ে বেশি সহযোগিতা করেছে মুজিবুর রহমান মাতবর। টাকা পয়সা বুদ্ধি জ্ঞান সবচেয়ে সহযোগিতা করেছে। তার সাথে সাথে করেছিল কর্নেল ফয়সাল। এছাড়া যারা যারা করেছে আমার পরিবারের লোকজন ছাড়া কেউ সাহস পায় না সেদিন আমার ছেলেকে খুঁজে বের করার জন্য। আমি দেখছি সাংবাদিকদের মধ্যে আবুল বাশার ভালো হোক মন্দ হোক, আমার ছেলের ছবি দেওয়া একটা নিউজ করেছে জনকণ্ঠে, যেটা করার কথা না, করেছে, সাহস নিয়ে করছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের প্রতি সরকারের আমলে যে সকল কর্মকাণ্ড করছে, নিন্দা করে, ধিক্কার জানিয়ে, ঘৃণা বলে আমরা তাদেরকে ছোট করতে চাই না, শেষ করাও যাবে না। তারা এই 17টি বছর ধুকে ধুকে আমাদেরকে মারছে, আমাদেরকে যে কোনো কর্মকাণ্ডে বাংলাদেশের যে মৌলিক অধিকার 5টা জিনিস, 5টা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা সেটা করতে চাই না। আমি জেলা প্রশাসককে সেদিন বলেছি, বিএনপি জামাত এমন কোন কর্মকাণ্ড করতে চায় না যে মানুষের অধিকার বঞ্চিত হয়, মানুষের অধিকার হরণ হয়। এই দেশে সকলের রাজনীতি করার অধিকার আছে। আমার নেতা তারেক রহমান সাহেব সেদিন বলেছেন আওয়ামী লীগকে ব্যান করার পক্ষে আমি সায় দেব না। এই কারণে দিব না যে আওয়ামী লীগ একটা রেজিস্টারপ্রাপ্ত দল, তারও রাজনীতি করার অধিকার আছে। তবে তারা বিগত 17 বছরে যেই সকল কর্মকাণ্ড করেছে, গুম খুন হত্যা নির্যাতন দুর্নীতি, তাদের সেই যেটা করেছে তার বিচার হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আমরা আওয়ামী লীগকে ব্যান করতে চাই না, এখনো চাই না। ভবিষ্যতে যদি তাদের কোনো কর্মকাণ্ডের কারণে বন্ধ হয়ে যায়, এটা তাদের নিজেদেরই ব্যাপার হবে। যাই হোক, জামাত ইসলামী বাংলাদেশ সাংবাদিকদের নিয়ে আজকে যে চা চক্রের আয়োজন করেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তবে জামাত ইসলামের এই গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকে, শরীয়তপুরে যারা কর্মরত সাংবাদিক, তাদের অধিকার নিশ্চিত করার জন্য
সার্বিক সহযোগিতা করবেন। দলের পক্ষ থেকে যদি শরীয়তপুর প্রেস ক্লাব নাই, সেই প্রেস ক্লাবের ভবন নির্মাণে যদি আপনাদের কোনো সহযোগিতা করার কোনো সুযোগ থাকে, আমি যতদূর জানি জামাত ইসলামের কোনো টাকা পয়সার প্রয়োজন হইলে কারো কাছে হাত পাততে হয় না, নিজেদের মধ্যেই সেটা মিলিত করতে পারে। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের শরীয়তপুরের এক কীর্তিমান সন্তান, সাংবাদিক হিসাবে নতুন করে আবির্ভূত হয়েছেন মুজিবুর ভাই। তিনি একজন সচ্ছল মানুষ, সবকিছু মিলিয়া শরীয়তপুরের সাংবাদিকদের জায়গা বসার মতো জায়গা করে দেওয়ার জন্য তাকে সহ জামাত ইসলামের সাবেক আমি আমাদের প্রিয় নেতা জনাব মাওলানা ফজলুর রহমানের কাছে অনুরোধ রাখবো, সাংবাদিকরা যেন ভবিষ্যতে তাদের প্রেস ক্লাবের ভিতরে বসা এই জামাত বিএনপি অন্যান্য সামাজিক সংগঠনের কর্মসূচি পালন করতে পারে, সেই ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের মুরব্বী আসলে সময় সংকীর্ণ, নামাজের আদান হয়ে যাবে, আর কিছুটা আমরা আপনাদের ব্যবস্থা রেখেছি। 2 মিনিট বক্তব্য রাখবেন আমাদের হুঙ্কার সম্পাদক সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ফয়সালার মালিক হচ্ছেন আল্লাহ পাক, কি বলেন ঠিক কি না? 3 তারিখে আমাকে বলেছিল আপনি এলাকা ছেড়ে চলে যান, আপনার গাড়িটা বের করে নিরাপদ স্থানে নিয়ে যান, এই ধরনের মেসেজ আমার ছিল 3 তারিখে। কি করব চিন্তা পাচ্ছি, আমি যা হয় এই বাসায় থাকবো, যদি লাশ হই এই বাসা থেকে লাশ হয়ে ফিরে যাবো। দেখেন আল্লাহর কি ফয়সালা, 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অনেক কথা আবুল ভাই বলেছে, যেহেতু আমার সময় 2 মিনিটের মধ্যেই আমাকে কথা শেষ করতে হবে। এখানে যারা নতুন প্রবীণ সাংবাদিক বন্ধুরা এসেছেন, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার অফিস ছিল এই বটতলায়, দৈনিক হুঙ্কারের অফিস ছিল বটতলায়। সেদিন এই ফ্যাসিস্ট সরকারের লোকজন আমার অফিসকে ঘুরিয়ে দিয়েছিল, আমার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, একটি জিনিসও আমি বাসায় নিতে পারি না, সব ঘুরিয়ে দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার কি অপরাধ ছিল? ওই ডিসি অফিসের 16টি বছরে একটি বিজ্ঞাপন আমাকে দেয় নাই। 16টি বছর একটি চিহ্নিত পত্রিকাকে বিজ্ঞাপন দিয়েছে এই 16 বছর। তারপরেও আমি পত্রিকা ধরে রেখেছি। এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। সকল ফয়সালা আল্লাহ এই দেশকে স্বাধীন করেছেন। আল্লাহর ফয়সালা ছাড়া কিছুতে এটা হতে পারে না। এক সময় কথা ছিল যে আবাবিল এক সময় এসেছিল যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এই ঘর আল্লাহ পাক রক্ষা করবেন। সেদিন আবাবিল পাখির মুখে ছোট্ট একটি সরিষার দানার মতো দিয়ে বিশাল আকৃতির সেই মস্ত বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আর এত বড় ক্ষমতার অধিকারী থাকা সত্ত্বেও শেষ ঊর্ধ্বতন পক্ষ থেকে শুরু থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত তাদের বলয় ছিল, কিন্তু তারা পারে নাই। আল্লাহ সেই ছাত্রদের দিয়ে, আমি বলি এই ছাত্রই ছিল ওই 5ই আগস্টের এই ছাত্রদের কারণে স্বাধীন হয়েছে। তারাই ছিল মূলত আবাবিল পাখি মূলত। আর নচেত এটা হতে পারে না। আল্লাহর ফয়সালার কারণে এটা সম্ভব হয়েছে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে এই সংগঠনকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন। এই সংগঠন নিবেদিত মানুষের পক্ষে আছে, থাকবে। আবুল ভাই বলেছে সাংবাদিকদের কথা, এই সংগঠন সাংবাদিকদের পক্ষেও থাকবে ইনশাআল্লাহ। যেহেতু আমি জামায়াতের রুকন, আমি জেলা মজলিসের শুরার সদস্য, আমি বুকে হাত দিয়ে বলি সংগঠন এই সাংবাদিক বন্ধুদের সাথে থাকবে, আমিও থাকবো, শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। আর যে কথা এসছে শরীয়তপুরে একটি প্রেস ক্লাব
আমিও একটি প্রেস ক্লাব দেখতে চাই, সুন্দর একটি প্রেস ক্লাব দেখতে চাই। শুধু প্রেস ক্লাব নয়, একটি দৃশ্যমান একটি ভবন দেখতে চাই। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। জামায়াত ইসলামী আপনাদের সাথে আছে, আমিও আছি, থাকবো ইনশাআল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। আমার ব্যক্তি জীবনের চাওয়া পাওয়ার আর কিচ্ছু নাই, ব্যক্তি জীবনে চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমি এই সাংবাদিক বন্ধুদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। 2 মিনিটই আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সময় মেনটেন করতে বলে এবারে গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা আসলে এগুতে পারছি না, আমাদের অনেক ভাইয়েরা আছেন, যদি কথা বলতে পারতেন তাহলে ভালো হইতো। এখন যদি আমরা বলেন হ্যাঁ ঠিক আছে আমরা কথা বলবো, তাহলে আমি কিন্তু মাগরিবের পর আর অন্য কোনো প্রোগ্রাম রাখি নাই। বলা যায় না যে কোন দুর্ঘটনা ঘটে যায় না মাগরিবের পর ও লাগে, এই জন্য কোনো প্রোগ্রাম রাখা হয় নাই। আপনারা যদি মাগরিবের পরে একটু সময় দিতে চান তাহলে আমরা সেটা কথা বলবো। মাগরিবের পরে থাকবেন না শেষ করতেছেন? আমরা প্রথমবারের মতো আমরা যে দেখেছি পেয়েছি, ধন্যবাদ জানাচ্ছি যে বেশি কষ্ট দিব না। আমরা আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে আর কারো সুযোগ নাই। আমাদের প্রেস ক্লাবের সাবেক সম্পাদক মজিবুর রহমান মাকরুম ভাই আছেন, তিনি একটু কথা আমাদের সামনে আমাদের উদ্দেশ্যে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সান্ধ্যকালীন 4 সপ্তাহের আয়োজন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমন্ত্রণে আমরা এখানে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছি সকলের পক্ষ থেকে এই আয়োজনে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ। জামায়াত ইসলামী বাংলাদেশ সম্পর্কে আমার অত বেশি কিছু জানার কথা না, কারণ আমি একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য সমর্থক বা কর্মী। সে কারণে তার অর্থাৎ আরেকটি ভ্রাতৃপ্রতিম সংগঠনের আমন্ত্রণে এখানে এসেছি, সাংবাদিক হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে নয়। তো অনেক স্মৃতি আছে আমার এই জামায়াত ইসলামের জীবনের শুরু থেকে। আমার এই শরীয়তপুর জেলায় মহকুমা হওয়ার আগের ঘটনা যদি বলি, আমার এক বন্ধু ছিলেন আজাহার ইসমাইল। তার এক সময় তারও আগে খলিল ভাইদের সময়ে আমার এক আত্মীয়, সে এখন দেশে নাই, সে ছাত্র সংঘ করতেন ঢাকা, সম্ভবত ঢাকাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই ইদ্রিস ভাই। খলিল ভাই ভালো বলতে পারবেন তাদের সময় সম্পর্কে আর কি। তো পরবর্তীতে তিনি গাজী ইদ্রিস নামে পরিচিতি লাভ করেছিলেন। আমরা খুব বন্ধু ছিলাম, আমরা যার যার রাজনৈতিক অবস্থান থেকে রাজনীতি করতাম, কিন্তু আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল আজাহার ভাই এবং ইসমাইল ভাই সাথে। আমি জানি না তারা এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কিন্তু আমাদের সাথে অর্থাৎ আমরা যারা একসময় রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করতাম, আমাদের মধ্যে আমাদের পাঠচক্র মতো আমরা আলোচনা করতাম। আমি ছিলাম সাবেক রিটায়ার্ড প্রফেসর, মাহবুব আলম কুনু ছিলেন, ইসমাইল ছিলেন, আজহার ভাই ছিলেন, আমরা এক জায়গায়, খাজা আহমদ ছিলেন, মোতালেব রানা ছিলেন, আমরা এক জায়গায় বসতাম, আমরা বিভিন্ন যার যার রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতাম। একটি গণতান্ত্রিক পরিবেশ এবং সেই পরিবেশে কথা বলার সেই সুযোগ আমাদের ছিল, কিন্তু তার পরবর্তী অবস্থা আমরা সবাই জানি। একটা কথা আছে, আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না কথাটাকে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, যার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামের আমির উনি একটা কথা বলেছেন, তিনি যদিও এটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু উনি একটা কথা বলেছেন যে আমরা ওনাদেরকে মাফ করে দিলাম। মাপ আমরা করে দিয়েছি, কত সত্য, কিন্তু আমরা কিন্তু ভুলে যাই নাই যারা কে কি করেছেন সব কিন্তু আমাদের রেকর্ডেড, এটা রেকর্ডে আছে। আমরা মাফ করে দিয়েছি, তার অর্থ এই না আমরা ভুলে গিয়েছি। আমি থ্রেট করছি না, কিন্তু একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন, যার যার অবস্থান থেকে। এবং সেটা যদি হয় তাহলে আজকে দেখলাম
শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র, সে কিভাবে নির্বাচিত হয়েছে সেটা আমার দেখার বিষয় না। জন, আমাদের হাবিব ভাই ছেলে জন, আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। আমি আবার কয়েকজনকে সেটা আবার ফরওয়ার্ড করছি। সে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে ভারত, সেটা সে প্রতিবাদ করেছে, আমি তাকে অভিনন্দন জানাই। এটা এই জন্য ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ প্রেসিডেন্ট জিয়া এই কথাটি বলছেন। আমরা জিয়ার সৈনিক হিসেবে নিজেদেরকে দাবি করি, আমরা মনে করি এই কথাটি যথার্থ। এবং একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন মানুষ হিসাবে অবশ্যই আমার দেশের পতাকা পৃথিবীর সকল পতাকার চেয়ে ঊর্ধ্বে। আমার ধর্মের, ইসলাম ধর্ম পৃথিবীর সব ধর্মের থেকে সম্মানীয় ধর্ম, বড় ধর্ম। সে কারণে ডেফিনেটলি একজন বাংলাদেশি মানুষ হিসাবে আমি চাইবো এদেশের প্রতিটা নাগরিক ওই জনের মতো এই সমর্থনটা দেখ। তাদের সম্প্রসারণকারী ভারত, তারা যেরকম স্বপ্ন দেখছে, শ্যাম দেশ থেকে শুরু করে ইরান পর্যন্ত তারা রাজা শশাঙ্কর আমলে ফিরে যাবে, সেটা কিন্তু আর হওয়ার না। যাই হোক বন্ধুরা আমার, আমি এই যে ধারা আজকে জামাত ইসলাম চালু করলেন, আমি মনে করি সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এটাকে অব্যাহত রাখা উচিত এবং আমাদের মধ্যে পারস্পরিক সমঝোতা হতে পারে, আমাদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে, দেশের প্রশ্নে, দেশের পতাকার প্রশ্নে আমরা সবাই এক। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে, আমি জানি না সম্ভবত এটা 2 তারিখে, 2 বা 3 তারিখে পুলিশের ধাওয়া খেয়ে গুলি হচ্ছে, তার মধ্যে ধাওয়া খেয়ে কাঁদানে গ্যাস নিয়ে মিরপুর 10 থেকে বা আমার বাসার অভিমুখে আমরা যখন চলে আসি, মিছিলের মধ্যে দেখা শরীয়তপুরে আর এক ভাই, আমার এক বন্ধু, আমাদের ইসুফ ভাই, সমাজ কল্যাণে চাকরি করতে, ইসুফ ভাইয়ের সাথে আমার দেখা। আমি বললাম যে ভাই বৃষ্টি নামতেছে, ভাই আমার ছাতার নিচে আছে, ছাতা তো ছোট। আমরা মিছিলে গল্প করছি, মিছিলে আমাদের সাথে দেখা রাজপথে। আমি চাই, আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের সকলেরই বাংলাদেশ। যারা বিগত সরকারের লেসপেন্সার, তাদের প্রতি অনুরোধ থাকবে, ভুলে যান, অতীত ভুলে যান। বাংলাদেশ মানুষ খুব সহজে মাফ করতে জানে, মাফ করে দিয়েছে। যার যার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তা না হলে মনে করবেন দিল্লির থেকে হুকুমত নাজিল করে আমাদেরকে আমাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে, ওই দুঃস্বপ্ন ভুলে যান। পৃথিবীর ইতিহাসে বিরল গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, সেটা আপনারা দেখেছেন, আপনারা চাক্ষুষ প্রমাণ। এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি আবারও খলিল ভাই সহ এখানে জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন এবং যে সমস্ত প্রিয় সহকর্মী সাংবাদিকবৃন্দরা রয়েছেন, সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং এই ধারা অব্যাহত থাকুক। ডেফিনেটলি আমি চাইবো আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এমনি এক সময় সাংবাদিকদের নিয়ে এরকম আলোচনার আয়োজন করুক, অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক দল আছে তারাও করুক। আমাদের মধ্যে একটি সৌহার্দ্য, আমাদের মধ্যে একটি ঐক্য গড়ে উঠুক, যে ঐক্য আমাদেরকে, আমাদের স্বাধীন দেশকে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অনুপ্রাণিত করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সময় নেই, শেষ করে দিচ্ছি। আজকের এই ব্যবস্থাপনা দায়িত্ব ছিল আমার, তো আসলে সেই ব্যবস্থাপনার অনেক ঘাটতি রয়ে গেছে। পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ অনেক ভাইয়েরা আছেন, পুরনো ভাইয়েরা আছেন, তাদেরকেও আসলে কথা বলার সুযোগ দেওয়া যায়নি, এই জন্য দুঃখিত। আগামীতে আমরা একটু বেশি সময় দিয়ে দেখি কিভাবে করা যায়। আপনাদের দোয়া এবং বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাংবাদিকদের সম্মানে যশোরের যে আয়োজনটি করেছে তাদের জেলার স্থায়ী অফিসে, সেটি এতক্ষণ আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করেছি। দেশ ও প্রবাস থেকে যারা দেখছি তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। শেষ করবেন। আপনারা আবেদন জানিয়েছেন জামাতের পক্ষ থেকে, জামাত সম্পর্কে আপনারা জানেন,
আসলে জামাত ইসলামী এই দেশে শক্তিশালী সংগঠন। জামাত ইসলামী আপনাদের নিয়েই সংগঠন করছে, আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে, অর্থনৈতিক এবং যত যা কিছু বলেন না কেন আমরা একটা ন্যায়ের পথে আছি। এই জন্য আমরা মনে করি যে আমরা ইনশাল্লাহ শক্তিশালী। আপনারা যদি আমাদের হেল্প সহযোগিতা করেন তাহলে আমরা আরো সামনে এগিয়ে পারবো। এবং শরীয়তপুরে এটা প্রেস ক্লাব খুব কঠিন বিষয় এমন না, আমাদের সকলের সহযোগিতায় আর মুরব্বী সংগঠন যারা আছে তাদেরকে যদি আমরা আবেদন করতে পারি তাহলে ইনশাল্লাহ সেটা আমাদের হবে। ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই। আমাদের মুরব্বী মাওলানা খলিলুর রহমান, সাবেক জেলা আমির, কেন্দ্রীয় নেতা জনাব খলিলুর রহমান সাহেব আপনাদের সামনে সমাপ্তি কথা রাখছেন। আসসালামু আলাইকুম। বরিষ্ঠ কণ্ঠস্বর তাদের সঙ্গে কথা বলার দুঃসাহস কম। যাই হোক, কথা এসে গেছে, আরো অনেক কথা ছিল, সময় নেই, আদান হয়ে গেছে। আমি সকলের প্রতি আবেদন করবো একটাই, যেটা সবাই যারা কথা বলছে সবাই কথা সারছিল একটা, যে আসলে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ক্রাইসিস যেটা দেশে আছে, এটা যদি মোকাবেলা করতে হয় তাহলে পরে আর বিভাজন নয়, বিভক্তি নয়, ওই শক্তি এটাকে সকল ক্ষেত্রে প্রমাণ করতে হবে। আমরা আশা করি এর উদাহরণ, এর নজির এই জেলায় এই সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে জামাত ইসলামী শরীয়তপুর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।